আমাদের সবার মনেই তো এই প্রশ্নটা আসে, তাই না? পরিবারের সবার সাথে চেহারা এত মিল, কিন্তু আবার এত অমিল। আজকের এই আলোচনাতে আমরা এই রহস্যের গভীরে যাব। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের যাত্রার মূল চালিকা শক্তি। চলুন তাহলে জেনেটিক্সের রোমাঞ্চকর জগতে ডুব দেওয়া যাক আর এই রহস্যের সমাধান খোঁজা যাক। আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা জেনেটিক্সের কিছু প্রাথমিক ভাষা শিখে নেব। এরপর আমরা গ্রেগার মেন্ডেলের যুগান্তকারী সূত্রগুলো সম্পর্কে জানব। তবে প্রকৃতিতে সবসময় নিয়ম মেনে চলে না, তাই আমরা দেখব কখন এই নিয়মগুলো ভেঙে যায়। আর সবশেষে জিনের প্রভাব বা ক্রোমোজোমের মধ্যেকার সংযোগটা বুঝে পুরো ছবিটা পরিষ্কার করার চেষ্টা করব। যে কোনো নতুন ভাষা শিখতে গেলে যেমন আগে তার বর্ণমালা শিখতে হয়, জেনেটিক্সও ঠিক তেমনই। তো চলুন আগে এর কিছু বেসিক শব্দ জেনে নেওয়া যাক। সবকিছুর শুরু কিন্তু এই জিনকে দিয়ে। ভাবা যেতে পারে এটা আমাদের শরীরের একটা বিশাল নির্মাণ কাজের ব্লুপ্রিন্টের একটা লাইন, একটা নির্দেশ, যা আমাদের কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ঠিক করে দেয়, যেমন চোখের রং কেমন হবে বা চুলের ধরন কি হবে। ব্যাপারটা আরও সহজ করে বলি। জিন যদি হয় একটা প্রশ্ন, যেমন চোখের রং কি হবে, তাহলে অ্যালিল হলো তার সম্ভাব্য উত্তরগুলো। হতে পারে নীল, হতে পারে বাদামি বা কালো। একটা জিনের এই যে বিভিন্ন রূপ বা অ্যালিল, এর জন্যই আমাদের মধ্যে এত বৈচিত্র্য। এই দুটো শব্দ, জিনোটাইপ আর ফেনোটাইপ, জেনেটিক্সের একেবারে গোড়ার কথা। ব্যাপারটা একটা রান্নার বইয়ের মতো। জিনোটাইপ হল বইয়ের পাতায় লেখা রেসিপিটা, যা বাইরে থেকে দেখা যায় না। আর ফেনোটাইপ হল সেই রেসিপি দিয়ে বানানো আসল খাবারটা, যা আমরা দেখতে পাই এবং যা স্বাদ নিতে পারি। এই পার্থক্যটা বুঝতে পারা ছিল জেনেটিক্সের জন্য একটা বিপ্লব, কারণ তখনই প্রথম বোঝা গেল যে আমাদের বাহ্যিক চেহারার পেছনেও একটা গোপন কোড কাজ করে। এই ব্যাপারটাও কিন্তু খুব সহজ। ভাবুন তো, আপনার কাছে শুধু মুগ ডাল আছে, সেটা দিয়ে খিচুড়ি বানালে হবে হোমোজাইগাস বা বিশুদ্ধ। কিন্তু যদি মুগ ডালের সাথে মসুর ডালও মিশিয়ে দেন, তখন সেটা হয়ে গেল হেটেরোজাইগাস বা মিশ্র। ঠিক এভাবেই যখন কোনো জিনের দুটো অ্যালিল একই রকম হয়, সেটা হোমোজাইগাস, আর আলাদা হলে হেটেরোজাইগাস। এতক্ষণ আমরা যে শব্দগুলো শিখলাম তার পেছনের মূল কারিগর কিন্তু একজনই। চলুন এবার তার গল্পটা শোনা যাক, যিনি আধুনিক জেনেটিক্সের ভিত্তি স্থাপন করেছিলেন। আচ্ছা, একটা ব্যাপার কি মাথায় আসে? মেন্ডেল তো চাইলে অন্য অনেক কিছু নিয়েই কাজ করতে পারতেন, কিন্তু তিনি কেন বেছে নিলেন অতি সাধারণ মটর গাছ? এর পেছনে কিন্তু খুবই বুদ্ধিদীপ্ত কারণ ছিল। আর এখানেই ছিল মেন্ডেলের জিনিয়াস চয়েস। প্রথমত, মটর গাছের লাইফ সাইকেল খুব ছোট, তাই খুব অল্প সময়ে অনেক প্রজন্মের ফলাফল দেখা সম্ভব। দ্বিতীয়ত, এদের মধ্যে এমন কিছু পরিষ্কার বিপরীত বৈশিষ্ট্য ছিল, যেমন লম্বা বনাম বেটে, যা নিয়ে কাজ করা খুব সহজ ছিল। মেন্ডেল যা করলেন তা এক কথায় অসাধারণ। তিনি প্রথমে একটা একদম খাঁটি লম্বা গাছের সাথে একটা খাঁটি বেটে গাছের ক্রস করালেন। আর কি দেখলেন যে প্রথম জেনারেশনে যতগুলো গাছ হলো সব লম্বা। বেটে বৈশিষ্ট্যটা যেন ভোজবাজির মতো উধাও হয়ে গেল। এখান থেকেই তিনি প্রকট বা ডমিনেন্ট বৈশিষ্ট্যের ধারণা পান। কিন্তু আসল চমকটা ছিল এর পরে। যখন তিনি প্রথম প্রজন্মের দুটো লম্বা গাছের মধ্যে আবার ক্রস করালেন, তখন দ্বিতীয় প্রজন্মে সেই হারিয়ে যাওয়া বেটে বৈশিষ্ট্যটা আবার ফিরে এলো। এই যে ছকটা দেখা যাচ্ছে, এটাই হলো বিখ্যাত পানেট স্কোয়ার। এটা আসলে ভবিষ্যতের একটা সম্ভাব্য নকশা। এটা দিয়ে খুব সহজেই বোঝা যায় পরের জেনারেশনে কি জেনেটিক কম্বিনেশন হতে পারে এবং তার সম্ভাবনা কতটুকু। এখানে দেখুন, দ্বিতীয় প্রজন্মে 3 ভাগ লম্বা আর 1 ভাগ বেটে গাছ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? বাইরে থেকে দেখলে মনে হবে লম্বা আর বেটে গাছের অনুপাত 3:1, কিন্তু জিনের স্তরে গিয়ে দেখলে আসল অনুপাতটা কিন্তু 1:2:1। এর মানে লম্বা দেখতে গাছগুলোর মধ্যেও জেনেটিক্যালি 2 রকমের গাছ লুকিয়েছিল। কিছু ছিল বিশুদ্ধ লম্বা আর কিছু ছিল সংকর লম্বা। মেন্ডেল তো আমাদের নিয়মগুলো শিখিয়ে দিলেন, কিন্তু প্রকৃতি মাঝে মাঝে নিজের নিয়মেই চলতে ভালোবাসে। চলুন এবার জেনেটিক্সের সেই নিয়ম ভাঙার গল্পগুলো শুনি। এখানে দুটো মজার ব্যাপার আছে। একটা হলো অসম্পূর্ণ প্রকটতা। ধরুন একটা লাল আর একটা সাদা ফুলকে মেশানো হলো, আর ফল হলো গোলাপি। মানে কেউ জেতেনি, একটা মাঝামাঝি ফল হয়েছে। আরেকটা হলো সহপ্রকটতা। এখানে দুজনেই সমান শক্তিশালী, যেমন মানুষের এবি ব্লাড গ্রুপ। এ আর বি দুজনেই নিজেকে সমানভাবে প্রকাশ করে। সাধারণত আমরা ভাবি একটা জিনের একটাই কাজ, কিন্তু ব্যাপারটা সবসময় এত সোজাসাপটা নয়। কখনো একটা জিন অনেকগুলো কাজ করে, আবার কখনো অনেকগুলো জিন মিলে একটা কাজ করে। প্লিওট্রপি হল জেনেটিক্সের সেই অলরাউন্ডার। একটাই জিন, কিন্তু সে অনেকগুলো বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে।
যেমন মটরশুঁটির যে জিনটা তার বীজের আকার ঠিক করে, সেটাই আবার বীজের ভেতরের স্টার্চ কেমন হবে সেটাও ঠিক করে দেয়। অদ্ভুত না ব্যাপারটা? আর প্লিওট্রপির ঠিক উল্টোটা হল পলিজেনিক ইনহেরিটেন্স। এখানে একটা বৈশিষ্ট্যকে কন্ট্রোল করে অনেকগুলো জিন একসাথে মিলে, অনেকটা একটা অর্কেস্ট্রার মতো, যেখানে বেহালা, বাঁশি, ড্রামস সবাই মিলে একটা সুর তৈরি করে। আমাদের গায়ের রং বা উচ্চতা ঠিক এইভাবেই নির্ধারিত হয়। এই জন্যই তো আমরা মানুষের মধ্যে উচ্চতার এত ভিন্নতা দেখি। মেন্ডেল তো বলে গিয়েছিলেন ফ্যাক্টরের কথা, কিন্তু তিনি জানতেন না এই ফ্যাক্টরগুলো আসলে কি বা কোথায় থাকে। অনেক বছর পর বিজ্ঞানীরা এর আসল পরিচয় খুঁজে পান। চলুন দেখি সেই গল্পটা। ভাবা যায় মেন্ডেলের এই অসাধারণ কাজটা প্রায় ৩৫ বছর কেউ খেয়ালই করেনি। এরপর ১৯০০ সালে ৩ জন বিজ্ঞানী প্রায় একই সময়ে আলাদাভাবে মেন্ডেলের সূত্রগুলো আবার খুঁজে বের করেন, আর তখন থেকেই জেনেটিক্সের আসল বিপ্লব শুরু হয়। এই ক্রোমোজোম তত্ত্বটাই ছিল সেই হারিয়ে যাওয়ার সূত্র। সাটন আর বোভেরি প্রথম দেখালেন যে মেন্ডেল যে ফ্যাক্টরের কথা বলেছিলেন সেগুলো আসলে আর কিছুই না, কোষের নিউক্লিয়াসের ভেতরে থাকা ক্রোমোজোমেরই অংশ। এই আবিষ্কারটাই মেন্ডেলের বিমূর্ত ধারণাকে একটা বাস্তব ভিত্তি দিয়েছিল। আর আমাদের পুরো জেনেটিক গল্পের ব্লুপ্রিন্টটা লেখা আছে ঠিক এই ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যেই, যা আমাদের প্রতিটি কোষের মধ্যে সযত্নে রাখা আছে। শেষ পর্যন্ত সবকিছু কিন্তু মেন্ডেলের সেই মূল ভাবনাতেই ফিরে আসে। তিনি হয়তো জিন শব্দটা জানতেন না, কিন্তু তিনি বুঝেছিলেন যে কিছু একটা আছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রায় অবিকল থেকে যায়। তাহলে আমরা দেখলাম বংশগতির কিছু সাধারণ নিয়মকানুন কিভাবে আমাদের মধ্যে এত বৈচিত্র্য তৈরি করে। কিন্তু এটা তো সবে শুরু। ভাবুন তো, জেনেটিক্সের আরও জটিল আর গভীর রহস্যগুলো যখন উন্মোচিত হবে, তখন আমরা প্রকৃতির আরও কত বিস্ময়ের মুখোমুখি হব।